হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে এই ভিডিওতে উইলিয়াম শেক্সপিয়রের লেখা একটি নাটক ম্যাকবেথ এর গল্প আমরা জানব। এই গল্পে প্রবেশ করার আগে সামান্য কয়েকটি তথ্য আমাদের আগে জেনে নিতে হবে। তো আমি শুরু করছি। এই নাটকের ফুল টাইটেল ছিল দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। এটা ভাবা হয় যে এটি প্রথম পারফরমেন্স করা হয়েছিল, এই নাটকটি প্রথম অভিনীত হয়েছিল 1606 সালে গ্লোব থিয়েটারে। ইট dramatizes the damaging physical and psychological effects of political ambition on those who seek power for its own sake. এই নাটকটি যখন লেখা হয় তখন ইংল্যান্ডের রাজা ছিলেন জেমস দ্য ফার্স্ট। এই জেমস দ্য ফার্স্ট শেক্সপিয়রের যে নাট্য কোম্পানিটার নাম ছিল দ্য কিংসেস মেন, সেই কিংসেস মেন নাট্য কোম্পানির যে দেখভাল, তার খরচ, তার পৃষ্ঠপোষকতা করত এই জেমস ওয়ান। এই নাটকটি প্রথম প্রকাশিত হয় 1623 সালে ফার্স্ট ফোলিও ভলিউমে। এই ফার্স্ট ফোলিও ভলিউমটা এডিট করেছিলেন জন হেমিংস এবং হেনরি কন্ডেল। এই ফার্স্ট ফোলিও যাদের তত্ত্বাবধানে বা যারা পাবলিশ করেছিল তাদের নাম হলো এডওয়ার্ড ব্লন্ট উইলিয়াম এবং আইজ্যাক জ্যাগার্ড। শেক্সপিয়রের গ্রেভ ট্র্যাজেডিগুলোর মধ্যে রয়েছে হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার এবং ওথেলো। এই নাটকটি লেখা হয়েছিল 1606 সালে ইংল্যান্ডে। এই নাটকের এডিটর দুজন, আমি বললাম জন হেমিংস আর হেনরি কন্ডেল। এই দুজন ছিল শেক্সপিয়রের থিয়েট্রিক্যাল কোম্পানির সিনিয়র মেম্বার। এই নাটকগুলি আমরা পাবো ডার্ক টোন, অমিনাস টোন, সাজেস্টিভ অব দ্য ওয়ার্ল্ড টার্নড টপসি-টার্ভি টোন, টোন অফ আনন্যাচারাল ক্রাইমস ইত্যাদি। এই নাটকের প্লেস সেটিং, এই নাটকের ঘটনাগুলো হয়েছে স্কটল্যান্ডের বিভিন্ন জায়গাতে এবং অল্প একটু অংশ আমরা পাবো ইংল্যান্ডের দৃশ্য। এবার আমরা দেখি টাইম সেটিং। এই নাটকের ঘটনা ঘটেছে মধ্যযুগে, মিডিল এজেসে, পার্টিকুলারলি 11th সেঞ্চুরিতে। এই নাটকের মূল চরিত্র হচ্ছে ম্যাকবেথ। আর আমরা যদি বলি এই নাটকের ভিলেনকে, সেও ম্যাকবেথ। ম্যাকবেথ হচ্ছে অ্যান্টি হিরো। এই নাটকের থিমগুলি হলো করাপ্টিং নেচার অফ ভল্টিং অ্যাম্বিশন, মোরাল স্ট্রাগল বিটুইন ফোর্সেস অফ গুড ভার্সেস ইভিল, লাইফস জার্নি ইজ অলরেডি ম্যাপড আউট বাই ফেট, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি। বন্ধুরা, এইবার আমরা ম্যাকবেথের মূল গল্প জানব। চলুন শুরু করি। স্কটল্যান্ডের রাজা তখন ডানকান, কিং ডানকান। হঠাৎ যুদ্ধবাজ নরওয়ে আক্রমণ করে বসল স্কটল্যান্ডকে। রাজা ডানকান যুদ্ধ পরিচালনার ভার দিলেন থেন ম্যাকবেথকে, মানে ম্যাকবেথ একজন লর্ড, থেন ম্যাকবেথ বা লর্ড ম্যাকবেথকে। তার মানে ম্যাকবেথ হচ্ছে সেনাপতি। ম্যাকবেথের সহকারী হলেন ব্যাংকো, মানে ব্যাংকো সহ সেনাপতি। প্রচন্ড লড়াই হলো দুপক্ষের মধ্যে। শেষ পর্যন্ত জয় হলো ম্যাকবেথের সৈন্যদল, বিতাড়িত হলো নরওয়ের সৈন্যরা। যুদ্ধ জয়ের আনন্দ উপভোগ করতে করতে তারা দুজন ফিরছিলেন রাজধানীতে। যুদ্ধের আলোচনা হচ্ছিল দুজনের মধ্যে। হঠাৎ ব্যাংকো সামনে ভূত দেখার মতো চমকে উঠলেন। তার চোখের সামনে তখন ভেসে উঠেছে অদ্ভুত ধরনের 3টি ছায়ামূর্তি। নারীর মতো আকৃতি তাদের, তবে মুখে দাড়ি আছে, হাড় বার করা মুখ এবং কোটরগত চক্ষু দেখে মনে হয় না যে তারা এই পৃথিবীর জীব। বিস্মিত ম্যাকবেথই সর্বপ্রথম তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, কে তোমরা? মনে হয় তারা তার সেই প্রশ্ন শুনে অসন্তুষ্ট। হাড় বার করা আঙ্গুল তুলে ডাইনিরা তাকে ইশারায় চুপ করতে বলল এবং তাদের মধ্যে ছায়ামূর্তিটির আড়ালে প্রথম ডাইনিটি ম্যাকবেথকে গ্ল্যামিসের থেন বলে সম্বোধন করল। প্রথমে ম্যাকবেথ ডাইনির কথায় খুব একটা আশ্চর্য হলেন না, কিন্তু দ্বিতীয় ডাইনিটি যখন আগের ডাইনিকে অনুসরণ করে ম্যাকবেথকে স্যালুট দিয়ে কডরের থেন বলে চিহ্নিত করলেন, তখন ম্যাকবেথ বিস্মিত না হয়ে থাকতে পারলেন না। তৃতীয় ডাইনি ম্যাকবেথকে আরো বেশি অবাক করে দিয়ে বলল, তোমার জয় হোক ম্যাকবেথ, তুমি হবে স্কটল্যান্ডের রাজা।
আনন্দে উত্তেজনায় ভয়ানক অস্থির হয়ে উঠলেন ম্যাকবেথ। তিনি খুশি হবেন না রাগ করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। এরা বলে কি? কডরের থেন স্কটল্যান্ডের রাজা, গ্লামিসের থেন তো বটে সে, কিন্তু কডরের থেন হবে কি করে সে? আর স্কটল্যান্ডের রাজা হওয়ার প্রশ্নই বা ওঠে কি করে? রাজা এখনো জীবিত, তাছাড়া তার পুত্র এখনো বর্তমান। সেক্ষেত্রে স্কটল্যান্ডের রাজা হওয়ার স্বপ্ন দেখা তার পক্ষে একটা আজগুবি ব্যাপার ছাড়া আর কি হতে পারে? ব্যাংককে ডাইনিরা আরো কতগুলো আশার বাণী শোনালো। ম্যাকবেথের মতো সুখী ভাগ্য তার নেই, তবু একদিক দিয়ে ম্যাকবেথের চাইতে অনেক বেশি সুখী হবে সে। আর সে নিজে রাজা হবে না, কিন্তু ব্যাংকর ভবিষ্যৎ বংশধররা হবে এদেশের রাজা। এসব কথা ডাইনিরা ব্যাংকর উদ্দেশ্যে বলল। ডাইনিরা নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল শূন্যে। ম্যাকবেথ কিংবা ব্যাংকো কেউই তাদের নাগাল পেল না। ওদিকে ব্যাংকো অবাক হয়ে ভাবছিল, এ কি আশ্চর্য বাণী শুনিয়ে গেল ডাইনিরা তিনজন? নাকি তারা ভুল শুনেছে, ভুল দেখেছে? ব্যাংকোর দিকে ফিরে ম্যাকবেথ বললেন, ব্যাংকো, তোমার পুত্ররা রাজা হবে। ডাইনিরা ভবিষ্যৎবাণী করে গেল, শুনে তোমার আনন্দ হচ্ছে না? ব্যাংকো কেমন নির্লিপ্তভাবে বললেন, কিন্তু তুমি যে নিজেই রাজা হবে, সে সৌভাগ্য তোমার হবে। ডাইনিদের কথা কখনো মিথ্যে হতে পারে না। রাজা ডানকান ম্যাকবেথকে যুদ্ধ জয়ের জন্য সংবর্ধনা জানাতে চান। তার সৈন্যরা এসে খবর দিল। তারা আরো একটা খবর দিল অত্যন্ত গোপনে। রাজা নাকি আদেশ দিয়েছেন কডরের থেনের মাথা কেটে ফেলা হবে এবং সেই কডরের জমিদারি বাজেয়াপ্ত করে সেটা ম্যাকবেথকে দিয়ে দিতে হবে। ম্যাকবেথের মুখে আর কোনো কথা নেই। ওই ডাইনিরা তাহলে সত্য কথাই বলে গেছে। তাদের ভবিষ্যৎবাণীগুলির একটি অন্তত ফলতে যাচ্ছে খুব শিগগিরই। বাকি ভবিষ্যৎবাণীগুলোও কি তাহলে সত্যে পরিণত হবে? সত্যিই কি ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হতে যাচ্ছেন অদূর ভবিষ্যতে? ম্যাকবেথ তার স্ত্রীর কাছে পত্র মারফত সংবাদ পাঠালেন। ডাইনিরা তাকে কি রকম আশার কথা শুনিয়েছে সব লিখে পাঠালেন। পত্র পড়ে ম্যাকবেথের স্ত্রী দারুণ উত্তেজিত হয়ে উঠলেন। ম্যাকবেথের স্ত্রী ছিলেন লোভী, তার আকাঙ্ক্ষার কোনো সীমা ছিল না। স্যামুয়েল টেলর কলেরিজ লেডি ম্যাকবেথকে বলেছেন ফোর্থ উইচ। স্বামীর বাহুবল এবং তার মনোবল নিয়ে তাদের স্থির লক্ষ্যের দিকে এগোতে হবে, ভাবছেন লেডি ম্যাকবেথ। স্কটল্যান্ডের সিংহাসন লাভ করতে গেলে অনেক অপ্রিয় কাজ করতে হবে তার স্বামীকে। প্রয়োজনে বর্তমান রাজা ডানকানকে হত্যা করতে হবে। সেইভাবে ম্যাকবেথকে উত্তেজিত করে তুলতে হবে, তাকে সাহস যোগাতে হবে, ভাবলেন লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের ইচ্ছেটা যেন দোরগোড়ায় অপেক্ষা করছিল। আশ্চর্য, কি অদ্ভুত যোগাযোগ! ম্যাকবেথ যুদ্ধজয়ের উৎসব পালন করার জন্য রাজা ডানকান এলেন তার দুর্গে। তার দুর্গের নাম ছিল ইনভারনেস। সঙ্গে এলেন স্কটল্যান্ডের সমস্ত বড় বড় থেন, উচ্চপদস্থ রাজকর্মচারীর দল, দুই রাজপুত্র ম্যালকম এবং ডোনালবেইন। সবাই সম্মান জানাতে এসেছেন সেই বীর সেনাপতিকে, যার তরবারি নরওয়ের রাজাকে সাগরের ওপারে পাঠিয়েছে, তাড়িয়ে দিয়েছে এবং কডরের বিদ্রোহী থেনের মাথা কেটে ফেলেছে, দেশে ফিরিয়ে এনেছে শান্তি এবং সুশাসন। রাজাকে খুব আদর যত্ন করে সান্ধ্য ভোজ দেওয়া হলো। মাননীয় অতিথিরা বেশ তৃপ্তির সঙ্গে ভোজ খেলেন এবং ম্যাকবেথের খাতিরের প্রশংসা করলেন। কিন্তু ওদিকে ম্যাকবেথের মনে শান্তি ছিল না। একটু স্থির হয়ে বসেও যেন স্বস্তি পাচ্ছিলেন না। তার কারণ তার স্ত্রী তার কানে যে মন্ত্র দিয়েছেন তা যেন বিষের মতো জ্বালা ধরিয়ে দিয়েছে তার অন্তরে। দুইটি শক্তির টানা পড়েনে বুঝিবা ম্যাকবেথ একটু দিশেহারা। মনের একটা দিক হলো উচ্চাশা, উচ্চ অভিলাষ, ভল্টিং অ্যাম্বিশন। সেই উচ্চাশা তাকে বলছে, এই সুযোগ তুমি হারিও না ম্যাকবেথ। স্কটল্যান্ডের রাজার রাজমুকুট আজ তোমার হাতের মুঠোয়। ডাইনি তো তোমাকে বলেই দিয়ে গেছে তুমি রাজা হবে। এখন সাহস করে তোমাকে ঠিক জায়গায় হাত বাড়াতে হবে। বৃদ্ধ রাজার মাথা কেটে রাজমুকুট তুলে নিয়ে নিজের মাথায় পরো। মনের আরেকটা দিক হলো বিবেক, কনসায়েন্স। বিবেক তাকে বলছে, ছি ছি,
এসব কাজ বাস্তবে রূপ দেওয়া তো দূরের কথা, কল্পনা করাও ঠিক নয়। রাজা নিজে জেসে এসেছেন তোমার বাড়িতে অতিথি হয়ে। ধিক তোমাদের আচরণ! ছি! ধর্মপ্রাণ বৃদ্ধ তোমাকে কত স্নেহ করেন, আর তুমি তাকে নৃশংসভাবে হত্যা করতে চাইছো। এ পাপ! আমি জানি কেবল তোমার আর তোমার স্ত্রীর এই পাপ। এ পাপ মানুষের সহ্যের বাইরে। এ অন্যায় কাজ তুমি করো না, ম্যাকবেথ। মনের এই দুই রকম ভাব ম্যাকবেথের হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়েছে যেন। লেডি ম্যাকবেথের মনে কিন্তু কোনো দ্বিধা ছিল না। তার মনে যা কিছু দ্বন্দ্ব, তা হলো তাদের এই পুরনো খোলস ছেড়ে কি করে বেরিয়ে আসা যায়। রানী হওয়ার বাসনা তখন তাকে পেয়ে বসেছিল একান্তভাবে। তিনি মনস্থির করে বসে আছেন, স্কটল্যান্ডের সিংহাসন তাদের যে কোনো মূল্যে চাই, এবং আজ রাতেই তাদের পথের কাঁটা সরাতে হবে। আজ রাত্রেই রাজা ডানকানকে হত্যা করতে হবে। স্বামীর দুর্বলতা তিনি টের পেয়ে যান। ম্যাকবেথকে কঠোর তিরস্কার করে তিনি বলেন, কিরকম পুরুষ তুমি? কিসের দ্বিধা তোমার? কিসের ভয় এত? অন্তরে যা চাও তা পাওয়ার চেষ্টা করতে হয়, এত ভয় কেন? না না, এসব ভয়ের কথা নয়, ম্যাকবেথ যুক্তি দিয়ে স্ত্রীকে বোঝাতে চান। তিনি বলেন, রাজা আমার অতিথি হয়ে এসেছেন, বৃদ্ধ ধর্মপ্রাণ মানুষ, তাছাড়া তিনি আমার আত্মীয়ও বটে। আর আমি এমন অধার্মিকের মতো কাজ করতে যাব? জানাজানি হলে লোকে আমাকে কি বলবে? সে কলঙ্ক আমি সহ্য করব কি করে? কলঙ্ক? ব্যঙ্গ করে বলে উঠলেন লেডি ম্যাকবেথ। ওসব তুচ্ছ কলঙ্কের কথা ভুলে গিয়ে আমাদের প্রতিজ্ঞা সফল করে তুলতে হবে। আমি নারী, আমি সন্তানের মা। বুকের দুধ দিয়ে যাকে লালন করেছি, আমার সমস্ত স্নেহ মমতা উজাড় করে সন্তানকে দিয়েছি, কিন্তু যে কাজে হাত দিয়েছি সেই কাজ সফল করে তোলার প্রয়োজন হলে আমি সেই সন্তানকে নিজের হাতে হত্যা করতে এতটুকু কুণ্ঠাবোধ করব না। আর তুমি তো পুরুষ, বীর পুরুষ তুমি, যুদ্ধ জয় করা সেনাপতি তুমি। ভাগ্যকে যদি বিশ্বাস করো সেই ডাইনিদের ভবিষ্যৎবাণী, তাহলে সেক্ষেত্রে তোমার কিসের কলঙ্কের ভয় এত? লেডি ম্যাকবেথ একটু থেমে আবার বলতে শুরু করলেন, ঠিক আছে, তুমি যদি না পারো, আমি তোমার কাজের ভার নিজের হাতেই তুলে নিচ্ছি। তুমি চুপ করে অপেক্ষা করো, পরবর্তী ঘটনা দেখো, আমি নিজেই কাজটি করব। রাজা ডানকান খুবই পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন, তবে ম্যাকবেথের আতিথেয়তায় তিনি খুব সন্তুষ্ট। হাবভাবে তিনি বুঝিয়ে দিলেন তার মনের কথা। তারপর অন্য দিনের থেকে একটু আগেই শয্যা গ্রহণ করলেন এবং গভীর নিদ্রায় মগ্ন হলেন রাজা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, রাজকর্মচারী, রাজপরিষদ সবাই। এমনকি রাজার শয়নকক্ষের সদা জাগ্রত দুজন প্রহরীও আজ ঘুমে কাতর। সারা শব্দ নেই তাদের, অথচ জেগে থাকার কথা তাদের, কিন্তু থাকবেই বা কি করে? লেডি ম্যাকবেথ তো গোপনে তাদের পানীয়ের সঙ্গে, মদের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিলেন। ম্যাকবেথের ভূমিকায় অবতীর্ণ হলেন লেডি ম্যাকবেথ নিজেই। রাজার শয়নকক্ষে প্রবেশ করলেন, হাতে ধারালো একটা ছুরি, চোখে খুনের নেশা। কিন্তু এ কি হলো তার? হাত কাঁপছে কেন? নিদ্রিত রাজার বুকে ছুরি বিধানোর পরিবর্তে ছুরি হাতে শয়নকক্ষ থেকে বেরিয়ে এলেন লেডি ম্যাকবেথ। কাঁপা কাঁপা গলায় স্বামীকে তিনি শুধালেন, পারলাম না, আমি পারলাম না। এ আমার নিয়তি, তা না হলে হাতের কাছে সুযোগ পেয়েও ভাগ্য ফেরাতে পারলাম না। রাজাকে আমি খুন করতে পারলাম না, খুন করতে পারবো না। কি বলছে লেডি ম্যাকবেথ এসব? ম্যাকবেথও কম আশ্চর্য হলেন না। লেডি ম্যাকবেথ কৈফিয়ত দেবার ভঙ্গিতে বলতে থাকলেন, রাজার বুকে বসিয়ে দেবার জন্য ছুরি আমি তুলেছিলাম বটে, কিন্তু কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল। হঠাৎ আমার চোখের সামনে রাজার মুখের বদলে আমার স্বর্গীয় পিতার মুখখানি ভেসে উঠল দেখলাম। সঙ্গে সঙ্গে আমার হাত কেঁপে উঠল, আমার হাত থেকে ছুরিটা পড়ে গেল। রাজার ঘুম ভেঙে যাবার ভয়ে তাড়াতাড়ি ছুরিটা মাটি থেকে তুলে নিয়ে পালিয়ে এলাম। পত্নীর স্বীকারোক্তি, পত্নীর দুর্বলতার কথা সব শুনলেন ম্যাকবেথ গভীর মনোযোগ সহকারে। ততক্ষণে ম্যাকবেথ মন স্থির করে ফেলেছেন। এবার তিনি নিজেই এগিয়ে এলেন। দ্বিধা, সংকোচ, ভয় সব তিনি মন থেকে ঝেড়ে ফেলেছেন।
নিজের মনকে তিনি বোঝালেন, তিনি না বীর যোদ্ধা, রক্তের হোলি খেলা তার অভ্যাস। কোথায় কোথায় সেই রক্ত? তার চোখের সামনে ভেসে উঠল একটা ধারালো ছুরি, হাওয়ায় দুলছে, এবং সেই ছুরি বেয়ে রক্ত ঝরছে ফোঁটা ফোঁটা। এরপর ম্যাকবেথ সেই ড্র্যাগার ছুরি নিয়ে রাজার কক্ষে প্রবেশ করলেন এবং রাজা ডানকানকে হত্যা করলেন। এরপর তিনি সেই নিষ্ঠুর কাজটা সম্পূর্ণ করেই ফিরে এলেন, হাতে রক্তমাখা ছুরি, চোখে উদ্ভ্রান্ত চাহনি, মুখে পাগলের প্রলাপ। ম্যাকবেথ উত্তেজিত হয়ে পত্নীকে জিজ্ঞেস করলেন, কারোর বুক ফাটা চিৎকার শুনেছ? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুনছো কাউকে? কই না তো, বিস্মিত লেডি ম্যাকবেথ। কিন্তু আমি যে স্পষ্টই শুনলাম, কে যেন চিৎকার করে বলছে, তোমরা জাগো, আর ঘুমিও না। গ্ল্যামিস হত্যা করেছে ঘুমকে, সে আর ঘুমাবে না। কডর আর ঘুমাবে না ম্যাকবেথও। ও তোমার মনের ভুল, লেডি ম্যাকবেথ তাকে বোঝায়। পদে পদে তোমার ভুল হচ্ছে। ভুল না হলে রক্তমাখা ছুরিখানা হাতে করে বয়ে নিয়ে এলে কেন? সেই রকম তো কথা ছিল না। ওটা তো প্রহরীদের হাতে গুজে রেখে আসার কথা ছিল। যাও, আর দেরি করো না, রেখে এসো যথাস্থানে। কিন্তু ফিরে যাওয়ার আর সাহস নেই ম্যাকবেথের। ফিরে যাওয়া মানেই তো আবার সেই বিভীষিকার রাজত্বে ফিরে যাওয়া। না, তিনি আর সেখানে ফিরে যেতে পারবেন না। সেই বিভীষিকাময় কক্ষে তার দম বন্ধ হয়ে যাবে। শেষ কাজটা লেডি ম্যাকবেথই সমাধান করতে এগিয়ে গেলেন। ম্যাকবেথের হাত থেকে রক্তমাখা ছুরিটা কেড়ে নিলেন এবং সেটা ওই ঘুমন্ত প্রহরীদের হাতে দিয়ে আসলেন, গুজে দিলেন। কালো রাত্রির অবসান হতেই ম্যাকডাফ দুর্গের দ্বারে এসে করাঘাত করলেন। রাজার ব্যক্তিগত কাজগুলো ম্যাকডাফই নিজে হাতে করে থাকেন। রাজার হুকুম ছিল সূর্য উঠবার আগেই ম্যাকডাফ এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলবেন। প্রবেশ পথের প্রহরী তখন জেগে উঠেছিল, সব দ্বার খুলে দিল সে। ম্যাকডাফ রাজার শয়নকক্ষে গিয়ে প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গে তেমনি দ্রুত গতিতে বেরিয়ে এলেন হাহাকার করতে করতে। ম্যাকডাফের সেই হাহাকার রব শুনে দুর্গের সবাই ঘুম থেকে জেগে উঠলেন। সবাই জানল, রাতের অন্ধকারে রাজাকে কেউ হয়তো হত্যা করে পালিয়ে গেছে। সংবাদটা শোনা মাত্র রাগে ঘৃণায় উত্তেজিত হয়ে উঠলেন সবাই। হাঁক ডাক চিৎকার শুনে ম্যাকবেথ তার ঘর থেকে ছুটে এলেন। তার চোখ মুখ দেখে মনে হলো যেন এইমাত্র তার ঘুম ভেঙেছে। রাজার শয়নকক্ষে রক্তের স্রোত বইতে দেখে নিজের ভাগ্যকে তিনি ধিক্কার দিতে থাকলেন। ম্যাকবেথের বাড়িতেই খুন হলেন এমন দয়ালু প্রভু, এর চেয়ে দুর্ভাগ্য ম্যাকবেথের আর কি হতে পারে? ম্যাকবেথের কপালে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু নেই, এইরকম ভাব করলেন ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ। রাজার শয়নকক্ষের সামনে প্রহরী দুজন তখনও অকাতরে ঘুমাচ্ছিল। তাদের পাশেই পড়েছিল সেই রক্তমাখা ছুরিখানা। তাহলে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের নায়ক তারাই? রাগে উত্তেজনায় দিক বিদিক জ্ঞানশূন্য ম্যাকবেথ দ্রুত খাপ থেকে তলোয়ার বার করে প্রহরী দুজনের মাথা কেটে উড়িয়ে দিলেন। ম্যাকবেথের ভয় হলো প্রহরীরা জেগে উঠে যদি সত্য প্রকাশ করে দেয়, তাই তিনি তার পথের কাঁটা আগেই সরিয়ে দিলেন। রাজার মৃত্যু রহস্যের আসল খবর কেউ জানল না। বেশ নির্বিঘ্নেই হত্যাকাণ্ডের নায়ক ম্যাকবেথ নিজেকে সব সন্দেহের আড়ালে রাখতে সক্ষম হলেন। ওদিকে রাজকর্মচারীরা রাজার মৃতদেহের সম্মুখে দাঁড়িয়ে শোক প্রকাশ করছে। ম্যাকবেথও তাদের সঙ্গে লোক দেখানো শোক প্রকাশ করলেন অশ্রু ঝরিয়ে। রাজপুত্র ম্যালকাম এবং ডোলালবেন নিজেদের বিপদ আন্দাজ করে ঘোড়ায় চড়ে দেশ ছেড়ে পালালেন। তারা ভাবলেন, সিংহাসন লাভের লোভেই রাজার কোনো শত্রু এই পাপ কাজ করে থাকবে, এবং তা যদি হয়, সে নিশ্চয়ই রাজপুত্রদের জীবিত অবস্থায় রাখতে চাইবে না কখনোই। তাই তারা নিজেরা খুন হওয়ার আগেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। এ যেন একটা অযাচিত সুযোগ ম্যাকবেথের সামনে এসে হাজির হলো। তাদের সেই পলায়নের একটা বিকৃত রূপ দিলেন ম্যাকবেথ। দুর্গের উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি প্রচার করলেন, এই দেখো, নিজেরা দোষী না হলে রাজপুত্রেরা পালালেন কেন? আমার ধারণা সিংহাসন লাভের আশায় ওই রাজপুত্ররাই রাজাকে হত্যা করেছেন। এখন রাজ্যের সব দায়িত্ব এসে পড়ল ম্যাকবেথের উপর। রাজাবিহীন রাজ্যে অরাজকতা আসতে বাধ্য। রাজবংশীয় বলতে একমাত্র ম্যাকবেথই এখন জীবিত আছেন।
তাই রাজ সিংহাসনে বসার অধিকার একমাত্র তারই। অতএব ডাইনিদের তৃতীয় ভবিষ্যৎবাণীও সত্য হল। বিনা বাধায় ম্যাকবেথ রাজা তো হলেন, কিন্তু তার মনে শান্তি নেই। তার এখন কেবলই চিন্তা, তার পরবর্তী বংশধররা কেউ বোধহয় আর রাজা হতে পারবে না। এরপর ডাইনিদের ভবিষ্যৎবাণী তো আর অবিশ্বাস করা যায় না। তারা বলেছে ম্যাকবেথের পর ব্যাংকোর বংশধররা রাজা হবে। ম্যাকবেথের ক্ষেত্রে ডাইনিদের ভবিষ্যৎবাণী যখন সত্য হয়েছে, তখন ব্যাংকোর ক্ষেত্রেও সে তাদের ভবিষ্যৎবাণী ফলবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তার বংশে তিনিই প্রথম এবং শেষ রাজা হবেন। এ কি করে মেনে নেবেন ম্যাকবেথ? ম্যাকবেথ চিন্তা করতে লাগলেন। হঠাৎ এক সময় তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আচ্ছা, ব্যাংকো আর তার পুত্র ফিলিয়ান্সকে যদি হত্যা করা হয়, তবে তো ব্যাংকোর বংশে রইল না কেউই। রাজপদ তাহলে ব্যাংকোর বংশে যাবে না। এই হলো একমাত্র উপায়। কথাটা ভাবা মাত্র ম্যাকবেথ এক রাত্রে একটা বৃহৎ ভোজের আয়োজন করলেন। উপলক্ষ সিংহাসন লাভ। রাজ্যের সব ধনী মানী গণ্যমান্য লোকেরা নিমন্ত্রিত হলেন। ব্যাংকো এবং তার পুত্র তাদের মধ্যে অন্যতম। ম্যাকবেথ তার পরিকল্পনা মতে দুজন হত্যাকারী নিযুক্ত করলেন। রাতের অন্ধকারে তারা ওত পেতে রইল। ব্যাংকো এবং তার পুত্র ফিলিয়ান্স যখন একটা বাগানের ভিতর দিয়ে ম্যাকবেথের ভোজসভার দিকে যাচ্ছিলেন, তারা তখন তরবারি হাতে ঝাঁপিয়ে পড়লেন তাদের উপর। ফিলিয়ান্স কোনো রকমে তাদের হাত থেকে রেহাই পেয়ে পালালো বটে, কিন্তু ব্যাংকোকে তাদের হাতে প্রাণ দিতে হলো। ওদিকে যথাসময়ে ম্যাকবেথের প্রাসাদে ভোজ পর্ব শুরু হয়ে গেছে। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে গেছেন। ম্যাকবেথ প্রত্যেকের কাছে উপস্থিত হয়ে তাদের আপ্যায়ন করতে ব্যস্ত। কিন্তু ব্যাংকো আসেনি দেখে মাঝে মাঝে আক্ষেপ করে বলছেন, ব্যাংকো এলে আজ তার গৃহে দেশের সব রত্নের সমাগম হতো। রাজা আজ প্রথম সিংহাসনে বসতে যাচ্ছেন। রাজার জন্য সবার ঠিক মাঝখানে সবচেয়ে উঁচু আসন পাতা হয়েছে। সিংহাসনে আরোহণ করতে যাবেন, হঠাৎ সেই মুহূর্তে তার কাছে একজন খুনি এসে সংবাদ দিল যে ব্যাংকোকে হত্যা করা হয়েছে, কিন্তু তার ছেলে পালিয়েছে। পর মুহূর্তেই হঠাৎ ম্যাকবেথ সিংহাসনে বসতে যাবার পূর্বেই তার চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। শিউরে উঠলেন তিনি। সিংহাসনে কে বসে আছে? ব্যাংকো না? তিনি আরো দেখতে পাচ্ছেন যে ব্যাংকোর সারা শরীর রক্তে মাখা। ব্যাংকোর বিকৃত চেহারা ম্যাকবেথের চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ব্যাংকো তো বেঁচে নেই, তিনি তো খুন হয়েছেন। ম্যাকবেথ ভাবলেন, তার ভাড়াটে ঘাতকেরা তাকে তো হত্যা করেছে। এ কি তবে ব্যাংকোর ভূত, ব্যাংকোর প্রেতাত্মা? অথচ অতিথিরা কেউই সেই প্রেতাত্মাকে দেখতে পাচ্ছেন না, এমনকি লেডি ম্যাকবেথও দেখতে পাচ্ছেন না। একমাত্র সাক্ষী, একমাত্র দর্শক হলেন ম্যাকবেথ। সেই অদ্ভুত দৃশ্য দেখে ম্যাকবেথের মাথা খারাপ হওয়ার উপক্রম হলো। পাগলের মতো তিনি চিৎকার করে উঠলেন, বললেন, আমার শুভ মুহূর্তে কেন তুমি এসেছো? তোমার এই অবস্থার জন্য আমাকে তুমি কিছুতেই দায়ী করতে পারো না। হায়, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে তুমি সরে যাও। মানুষ ছাড়া অন্য কারোর ছায়ামূর্তি আমি আর সহ্য করতে চাই না। যার হাড়ের উপর মজ্জা নেই, যার রক্তে উষ্ণতা নেই, যার চোখে দৃষ্টি নেই, তোমার এই রূপ মূর্তি, বিকৃত মূর্তি আমার অসহ্য। যাও, ফিরে যাও তুমি। হঠাৎ সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। উপস্থিত অতিথিরা ম্যাকবেথের এই ধরনের অদ্ভুত সংলাপ প্রলাপ শুনে বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল। কার ছায়ামূর্তি দেখছেন ম্যাকবেথ? কার ভয়ে তিনি এমন অনুনয় বিনয় দেখাচ্ছেন? একটা অজানা সন্দেহ উপস্থিতিদের মধ্যে, অতিথিদের মধ্যে বেঁধে গেল। সন্দেহ দানা বেঁধে উঠছে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। লেডি ম্যাকবেথ রটিয়ে দেন যে ম্যাকবেথ নানান চিন্তা করছে, তার শরীর একটু অসুস্থ, নানান ধরনের টেনশন করে ম্যাকবেথের মাথার ঠিক নেই। বোধ হয় সাময়িকভাবে তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তারপর ম্যাকবেথের কানের কাছে মুখ নিয়ে গিয়ে লেডি ম্যাকবেথ ফিসফিসিয়ে ভর্ৎসনা করে বললেন, এ কি করছো তুমি? হ্যাঁ, তোমার আচরণে অতিথিরা সবাই সন্দেহ প্রকাশ করছে। তুমি বলছো ভূত দেখছো, কিন্তু ওরা তো দেখেনি।
তোমার এই আচরণের ফলেই তো ওদের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে। এখনো সময় আছে, তুমি সংযত হও, স্বাভাবিক হয়ে ওদের সঙ্গে ভোজ সভায় যোগদান করো। পত্নীর উপদেশ কার্যকরী করার জন্য ম্যাকবেথ যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে তোলার জন্য মদের গ্লাস হাতে তুলে নিয়ে অতিথিদের সুস্বাস্থ্য কামনা করলেন। কিন্তু পানীয় পাত্রে মুখ দিতে গিয়েই আবার সেই আগের মতো চিৎকার করে উঠলেন ম্যাকবেথ। আবার সেই ছায়ামূর্তি তার চোখের সামনে ভেসে উঠল। এবার অতিথিরা যে যার আসন ছেড়ে উঠে পড়লেন। লেডি ম্যাকবেথ তাদেরকে নিজ নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলেন, ক্ষমা চাইলেন। যে যার মন গড়া সন্দেহ নিয়ে বাড়ি ফিরে গেলেন। পরের দিন সকাল হতেই ম্যাকবেথ চলে এলেন সেই পাহাড় ঘেরা জলাশয়ের সম্মুখে। এখানেই সেই ৩ ডাইনিদের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। আজ তিনি মনটাকে শক্ত করে এসেছেন। তিনি জানতে এসেছেন ডাইনিদের ভবিষ্যৎবাণী কতটা সত্য হবে। ব্যাংকো মৃত, কিন্তু তার পুত্র প্লিয়ান্স এখনো জীবিত। সেই কি তার মৃত্যুর পরে রাজা হবেন, নাকি প্লিয়ান্সকে সরানোর কাজে সফল হবেন তিনি? এই সব প্রশ্নের উত্তর শুনতে এসেছেন তিনি আজ। ওদিকে ডাইনিরা তখন প্রস্তুত করছিল নরকের আগুন জ্বেলে এক বিশাল কড়াই চাপিয়ে দিয়েছে তার উপরে। তাতে সিদ্ধ হচ্ছে সাপ, ব্যাঙ, পেঁচা আর শৃগালের নাড়িভুড়ি, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত, ডাইনির শুকনো মরা দেহ, হাঙরের চোয়াল এবং বিষাক্ত হেমলকের শিকড়। ম্যাকবেথ সেখানে পৌঁছে কোনো ভনিতা না করেই জিজ্ঞেস করলেন, আমার সম্বন্ধে তোমরা আর কি জানো বলো। তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে ডাইনিরা কড়াইটা আগুনের ভিতর উল্টে দিল। আকাশ তখন মেঘমুক্ত, কিন্তু হঠাৎ সেই সময় কড়কড় গড়গড় করে বাজ পড়ার শব্দ হলো এবং নীল বিদ্যুতের মতো একটা ছায়ামূর্তির আবির্ভাব হলো। লোহার টুপি পরা ছায়ামূর্তি। তার মুখে সাবধান বাণী উচ্চারিত হলো, ম্যাকবেথ, তুমি সাবধান হও ম্যাকডাফের কাছ থেকে। এই বলে ছায়ামূর্তি মিলিয়ে গেল। হ্যাঁ, ম্যাকডাফ সত্যিই হয়তো প্রতিবাদী হতে পারে, ম্যাকবেথ নিজের মনকে বলল। আবার কড়কড় করে শব্দ হলো। এবার এক শিশুর ছায়ামূর্তির আবির্ভাব ঘটল। তার সারা গা রক্তে মাখা। ম্যাকবেথকে সম্বোধন করে সেই দ্বিতীয় ছায়ামূর্তিটি বলল, ম্যাকবেথ, সাবধান, রক্তপাতে ভয় পেও না, সাহস সঞ্চয় করো। তোমার যা করণীয় কাজ এখনই করে ফেলো। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, কোনো নারী গর্ভের জন্ম নেওয়া সন্তান প্রাকৃতিক উপায়েই যার জন্ম, সে তোমার ক্ষতি করতে পারবে না। তুমি এগিয়ে যাও। ম্যাকবেথ দারুণ খুশি। আর তাকে কে পায়? সবাই তো নারীর সন্তান এবং ম্যাকডাফও তো নারীর সন্তান, সুতরাং ম্যাকডাফকে তার কিসের ভয়? তৃতীয়বার বাজ পড়ার শব্দ হলো কড়কড় মর্মর করে। সঙ্গে সঙ্গে আবির্ভাব হলো আরেকটি ছায়ামূর্তি। এটি হলো একটি বালকের ছায়ামূর্তি, মুকুট পরা, হাতে তার একটা বিরাট বৃক্ষ। সে এসে আরো একটা আশ্চর্য বাণী শোনালেন। তিনি বললেন, বার্নাম বন যতদিন না ডানসিনান পাহাড়ে উঠে আসছে, ডানসিনান ক্যাসেলের দিকে যাচ্ছে, ততদিন পর্যন্ত ম্যাকবেথের কোনো ভয় নেই। ম্যাকবেথের তখন ভয় আর কিসের? একটা বন কি করে পাহাড়ের উপরে উঠে আসতে পারে? অসম্ভব। এই পর্যন্ত ম্যাকবেথের খুশির পালা। তারপর ম্যাকবেথ জানতে চাইলেন ব্যাংকোর বংশধরেরা তার পরে রাজসিংহাসন লাভ করবে কিনা। তখন একে একে ৮টি ছায়ামূর্তি ম্যাকবেথের সামনে দিয়ে হেঁটে চলে গেল। লাস্টের মূর্তিটির হাতে একটি আয়না। সেই আয়নায় অনেকগুলি অস্পষ্ট ছায়ামূর্তি। আর সেই ৮টি ছায়ামূর্তির পর দেখা গেল ব্যাংকোর প্রেতাত্মা। সেই প্রেতাত্মার ঠোঁটে বিদ্রুপের হাসি দেখতে পেলেন ম্যাকবেথ। ব্যাংকো যেন উপহাস করে বলছে, দেখো ম্যাকবেথ, এরাই আমার বংশধর, এরাই এ দেশের ভবিষ্যৎ রাজা। পাপের ফল ফলতে থাকলো সঙ্গে সঙ্গে। লেডি ম্যাকবেথ তখন প্রায় পুরোপুরি উন্মাদ, পাগল হয়ে গেছে। সে সারাদিন কেবল জল দিয়ে হাত ধোয়, তাতেও যেন তার রক্ত কলুষিত হাতের ময়লা যায় না। বারবার হাত মোছেন। তার রাতের ঘুম উধাও। ঘুমের মধ্যেও তিনি হেঁটে বেড়ান। ডাক্তাররা ফিরে যায়। এ অসুখ লেডি ম্যাকবেথের দেহের নয়,
মনের, তাই এই অসুখ সারবার উপায় নেই। ম্যাকবেথ রাগে গর্জন করে উঠলেন, তোমাদের ভাড়ারে এই অসুখের ওষুধ যখন নেই, দূর হও তোমরা। রাগে উত্তেজনায় তখন তিনি তার সৈন্যদের হুকুম দিয়ে বললেন, ম্যাকডাফকে ধরে আনো। কিন্তু কোথায় সেই ম্যাকডাফ? সে তখন পালিয়েছে ইংল্যান্ডে। অগত্যা ম্যাকডাফকে না পেয়ে সৈন্যরা তার স্ত্রী পুত্রকে ধরে নিয়ে এলো। তাদেরকে হত্যা করা হলো। সারা দেশে তখন অশান্তি আর বিশৃঙ্খলা। সবাই তখন জেনে গেছে রাজা ডানকান এবং ব্যাংককে হত্যা করেছেন ম্যাকবেথ। ভয় পেয়ে অন্য থেনেরা ইংল্যান্ডে পালিয়ে গিয়ে রাজা এডওয়ার্ডের আশ্রয় গ্রহণ করলেন। যুবরাজ ম্যালকম তো আগে থেকেই ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন। যুবরাজ ম্যালকমের অনুরোধে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড এবার তৎপর হয়ে উঠলেন স্কটল্যান্ডের অশান্তি এবং বিশৃঙ্খলার অবসান করার জন্য। ইংল্যান্ডের রাজা সেনাপতি সিওয়ার্ডকে পাঠালেন ম্যাকবেথকে ধরে আনার জন্য। সিওয়ার্ড প্রবেশ করলেন স্কটল্যান্ডে। সঙ্গে এলেন ম্যালকম, ম্যাকডাফ এবং বহু স্কটস সেনা এবং থেনেরা। ম্যাকবেথ তাতে ভয় পেলেন না। ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা তার মনে পড়ল। বার্নাম বন যতক্ষণ না ডান্সিনান পাহাড়ে উঠে আসছে ততক্ষণ তার কোনো বিপদ হবে না। তাই নির্বিকার চিত্তে অভয় মনে তিনি বসে আছেন। ইতিমধ্যে অন্তঃপুর থেকে খবর এলো যে লেডি ম্যাকবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ম্যাকবেথ মনে মনে অসন্তুষ্ট হলেন। তার পত্নী মরার আর সময় পেল না। এবার তিনি সত্যি সত্যি ভয় পেলেন। ডান্সিনান পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন তিনি। এখন এই পাহাড়ই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। বার্নাম বন এখানে উঠে আসার কোনো সম্ভাবনা নেই। আর ডাইনিদের কথা মতো তাহলে কেউ আর তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তার দূত এসে খবর দিল যে বার্নাম বন ডান্সিনান পাহাড়ের উপরে উঠে আসছে। সে কি? ম্যাকবেথ চমকে উঠলেন। তাহলে ডাইনিরা তাকে মিথ্যাশ্বাস দিয়ে ঠকিয়েছে? তবু তার বিশ্বাস হয় না। নিজের চোখে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে আসতেই তার চোখে পড়ল গোটা বার্নাম বনটা যেন ডান্সিনান পাহাড়ের উপরে উঠে আসছে। কিন্তু আসলে ব্যাপারটা তা ছিল না। শত্রু সৈন্যদের তীরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইংরেজ সৈন্যরা বার্নাম গাছের ডাল কেটে হাতে নিয়ে নিজেদের সংখ্যা লোকাতে ডান্সিনান পাহাড়ের উপরে উঠে আসছে সেই গাছের ডাল সামনে করে নিয়ে। সৈন্যদের চোখে দেখা যাচ্ছে না, তাতেই মনে হলো বার্নহাম বন উপরে উঠে আসছে পাহাড়ের দিকে। ডাইনিরা সত্যি সত্যি তাকে ফাঁকি দিয়েছে তাহলে। ম্যাকবেথ ভাবলেন বার্নাম বন উঠে আসার অর্থ তারা এইভাবে বোঝাতে চেয়েছিল তাকে। আর বার্নাম বন উপরে উঠে আসার অর্থ হলো তার বিপদ ঘনিয়ে আসা। কিন্তু ম্যাকবেথ যুদ্ধকে কখনো ভয় করে না। রণসাজে সজ্জিত হয়ে শত্রু সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন সেই মুহূর্তে। তিনি রণক্ষেত্রে মৃত্যুবরণ করবেন, কিন্তু হার স্বীকার করবেন না। ম্যাকডাফ এগিয়ে এলেন ম্যাকবেথের সামনে। ম্যাকবেথ ভয় পেলেন। ডাইনিদের সাবধানবাণীর কথা তার মনে পড়ল। ম্যাকডাফ থেকে সাবধান থেকো। পরক্ষণেই আবার সেই মুকুটধারী প্রেতাত্মার কথা মনে পড়ে গেল তার। কোনো নারী গর্ভে প্রাকৃতিক উপায়ে জন্ম নেওয়া সন্তান তার ক্ষতি করতে পারবে না। অতএব তার ভয় কিসের? দ্বিগুণ উৎসাহ নিয়ে ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়লেন ম্যাকবেথ। হায় ম্যাকবেথ, ডাইনিদের ভবিষ্যৎবাণী বিশ্বাস করে মূর্খতার পরিচয় দিয়েছ তুমি। ওদের কথা কোনো জ্ঞানী লোক বিশ্বাস করে নাকি? আসলে ম্যাকডাফের জন্ম স্বাভাবিক নয়। অসময়ে 10 মাস 10 দিন হবার আগেই চিকিৎসকেরা তাকে মাতৃজঠর থেকে কেটে টেনে বের করে আনে। অতএব প্রাকৃতিক নিয়মে ম্যাকডাফের জন্ম হয়নি। অতএব এর থেকে বোঝা যায় যে এ ব্যাপারেও ডাইনিরা তাকে ফাঁকি দিয়েছে। স্ত্রী পুত্রের হত্যার প্রতিশোধ নিতে এসেছে ম্যাকডাফ। ম্যাকবেথ বীর যোদ্ধা হলেও ম্যাকডাফের জন্ম রহস্য শোনার পর তার মনোবল ভেঙে যায়। তারপর থেকে তাকে অত্যন্ত দুর্বল বলে মনে হচ্ছিল। তলোয়ার চালাতে গিয়ে তার হাত কাঁপছিল। শেষ রক্ষা করতে পারলেন না ম্যাকবেথ। ম্যাকডাফের তলোয়ারের আঘাতে নিহত হলেন তিনি। বিজয়ী ম্যাকডাফ উল্লাসে ফেটে পড়লেন শত্রুর পতন দেখে। তারপর তিনি বিজয় উল্লাসে
ম্যাকবেথের মাথা কেটে এনে উপহার দিলেন যুবরাজ ম্যালকমকে এবং ম্যালকমকে স্কটল্যান্ডের রাজসিংহাসনে বসিয়ে অভিবাদন জানালেন সবাই। ম্যালকম শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাবাণী অর্পণ করলেন এবং সবাইকেই অভিবাদন জানালেন। ম্যালকম কথাটা এমনভাবে বললেন যে, "হুম উই ইনভাইট টু সি আস ক্রাউন্ড অ্যাট স্কন, Macduff hails Malcolm, the new king of Scotland. Malcolm honors those who have fought alongside him against the tyranny of this dead butcher Macbeth and his fiend-like queen. He invites them to see him crowned. He invites the people, he invites the dead to see him crowned." Thank you very much.